ফ্লাইট বা ট্রেনের টিকিট কাটার মতো সহজে যে রক্ত পাওয়া যায় না তা আমরা সবাই জানি, কিন্তু সেই রক্ত যদি হয় পৃথিবীর বিরলতম, তাহলে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে তা সহজেই অনুমেয়। ঠিক তেমনই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী থাকলো এ রাজ্য। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী প্রবাল কুমার মান্না। একটি পথ দুর্ঘটনার কারণে তার উরুর হাড় বা ফিমারে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কিন্তু অস্ত্রোপচারের আগে রক্তের পরীক্ষা করতেই চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জানা যায় প্রবাল বাবুর শরীরে রক্তের গ্রুপটি অত্যন্ত বিরল, বোম্বে নেগেটিভ। এই খবর জানাজানি হতেই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। কোথায় মিলবে এই রক্ত? ঠিক সেই সংকটকালীন মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে আসে খেজুরি ভিত্তিক রক্তদাতা সংস্থা উজান, যা আদতে ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের একটি অঙ্গ। উজানের প্রতিনিধি প্রতীক দাস বিষয়টি তৎক্ষণাৎ রাজ্য শাখাকে জানান। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পশ্চিমবঙ্গ রাজ্য শাখা সরাসরি যোগাযোগ করে ফিবডোয়ের জাতীয় সভাপতি তথা ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদের গভর্নিং বডির সম্মানিত সদস্য শ্রী বিশ্বরূপ বিশ্বাসের সাথে। আমরা এই গোটা বিষয় নিয়ে সরাসরি ফোনে কথা বলেছিলাম ওনার সাথে। এই পুরো মিশনটি নিয়ে এবং কিভাবে দেশ জুড়ে রক্ত খোঁজার লড়াই শুরু হলো তা নিয়ে তিনি ঠিক কি বলেন আপনাদের শোনাবো। বোম্বে নেগেটিভ রক্তটা কতটা বিরল এবং এই কেসটি আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? প্রথমত ব্যক্তিগতভাবে আপনি আমাকে অভিনন্দন জানালেন। এই অভিনন্দন প্রাপ্য হচ্ছে গোটা ফিবডোর টিমটা, আমাদের যে সেন্ট্রাল টিম সারা ভারতবর্ষ জুড়ে যে 800 সংগঠন নিয়ে আমরা একত্রিত হয়ে কাজ করছি, প্রত্যেকের ইনভলভমেন্ট এখানে আছে। এই ধরনের কাজগুলো আমরা যখনই করি, বিশেষ করে বম্বে গ্রুপের ব্লাডটা পাওয়া যায় হচ্ছে আমাদের সঙ্গে যা ডোনারদের যোগাযোগ, তাতে করে অধিকাংশটাই পাওয়া যায় হচ্ছে আপনার বম্বে বা মহারাষ্ট্র, আমরা পুরোটাই কনসিডার করছি, তার সঙ্গে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা এবং কিছু ডোনার আমাদের আছে হচ্ছে ঝাড়খণ্ডে। মূলত এই জায়গা ধরেই ডোনারদের যারা ডোনেশনটা করেন। এবং বম্বে ব্লাড গ্রুপের মধ্যেও যেই রক্তটা এর মধ্যে আনানো হয়েছে বাইরের থেকে, সেটা হচ্ছে বম্বে নেগেটিভ। সেটা খুবই কম, মানে আমাদের ডেটাবেস অনুযায়ী সব মিলিয়ে 17-18 জনের একটা ডেটাবেস আমাদের কাছে আছে। তার কিছু সামান্য কিছু বেশি হয়তো ডোনার্স থাকতে পারে, এবং সে কারণেই এই ব্যাপারটা চ্যালেঞ্জিং তো অবশ্যই। কারণ বুঝতেই পারছি এত কম সংখ্যক ডোনার যেখানে আছে, তার মধ্যেও একটা ডোনেশন করার পরে একটা ডোনার, সে মেল ডোনার হলে আপনার 3 মাস, ফিমেল ডোনার হলে 4 মাস, তারা ব্লকড হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু টিম আমাদের দারুণভাবে কাজ করে এই দুটো ইউনিট আনানোর ব্যবস্থা, একটা ইউনিট ওখান থেকে, একটা তো একজন এসে আমাদের এখানে দিয়ে গেছেন, আর বোম্বে থেকে যেটা আনানো হয়েছে সেটা সেইভাবে করানো গেছে। আমি নেক্সট প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো যে তমলুকের হাসপাতাল থেকে যখন আপনাদের কাছে খবরটা এলো, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? মানে একজন ৭৩ বছরের বৃদ্ধের জন্য এই রক্ত খোঁজাটা কতটা জরুরি ছিল? আমাদের ইনফরমেশনটা তমলুক হসপিটাল থেকে আসেনি। ভদ্রলোকের পরিবার, প্রবাল বাবুর পরিবার, আমাদের ফিবডোর যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের আন্ডারে আছে, সেটা হচ্ছে উজান। উজানের সঙ্গে ওরা যোগাযোগ করে পরিবার থেকে। উজানের সঙ্গে যোগাযোগ করার পরে উজানের যারা মেম্বার আছে তারা আমাদের স্টেট কমিটির সঙ্গে যোগাযোগ করে। সেভাবে আমরা জানতে পারি, এবং জানতে পারার পরে যেভাবে প্রসেস করার, আমাদের যারা ফিবডোর সেন্ট্রাল টিমের মধ্যে যারা এই পোর্শনটা দেখেন, রেয়ার ব্লাড গ্রুপের পোর্শনটা দেখেন, সেই টিমের কাছে আমরা এটাকে ফরওয়ার্ড করি। সেই টিম আমরা বসে সেটা কোঅর্ডিনেট করে কোথা থেকে করা যেতে পারে, বিভিন্নভাবে কোথায় কোথায় আছে না আছে, কোনটা কোঅর্ডিনেট করানো যেতে পারে, করে আমরা ঠিক করি যে বম্বে থেকে আনানোটা প্রথম, অন্তত ওই ইউনিটটা বম্বে থেকে আনানোটা তাড়াতাড়ি আনানোর সুবিধা, এবং সেইভাবে সেটা করানো হয়। আমাদের মুম্বাইয়ের যে টিম, সেই টিম ডোনারের সঙ্গে যোগাযোগ করে ডোনেশন প্রক্রিয়াগুলো চালু করে দেয়। এইভাবেই ব্যাপারটা আমরা এগোই, এবং তারপরে পেশেন্ট তো তমলুক থেকে চলে আসে হচ্ছে SSKM, এসে তাকে ভর্তি করানো হয়, পরিবার সেটা করে। আচ্ছা,
তো আমরা যেভাবে যেমন জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে বোম্বে নেগেটিভ রক্তের মাত্র একজন নথিভুক্ত দাতা বা ডোনার আছেন। তো যিনি এসএসকেমে এসে রক্ত দিয়েছেন। তো এই বিরল রক্তের দাতা আমাদের রাজ্যে বা দেশে এত কম কেন, আপনার কি মনে হয়? বিরল রক্তে এক হচ্ছে বম্বে নেগেটিভটা এবং বম্বে গ্রুপের রক্তটাই বিরল, ঠিক আছে। সুতরাং সেই জায়গায় এবার আরেকটা যেটা রয়েছে যে ফাইন্ডিংসের জায়গাটাও রয়েছে আমাদের দেশের। আপনি যদি চরিত্র দেখেন, রক্তদানের চরিত্রটা দেখেন, তাতে আমরা দেখতে পাবো যে 1000 জনের মধ্যে মাত্র 3 জন রক্তদান করছে। এই যে ফিগারটা, এই ফিগারটাই কিন্তু একটা বড় কারণ, শুধু বম্বে ব্রোরে নয়, যে কোনো নেগেটিভ গ্রুপ বা পজিটিভ গ্রুপের ক্ষেত্রেও রক্তদাতা পাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যার কারণ। কারণ আপনি উন্নত দেশগুলোতে দেখবেন এই ফিগারটা অন্তত 8 বা 1000 মতো ডোনার আছে, এবং সেই রকম জায়গায় যদি আমরা পৌঁছতে পারতাম, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা রয়েছে, সেই জায়গায় যদি পৌঁছতে আমরা পারি, তাহলে দেখা যাবে যে এই ডোনারের সংখ্যাটাও কিন্তু আমার ফাইন্ডিংসটা আরো সুবিধা হবে এবং ডোনার বাড়বে এখান থেকে বলে আমাদের বিশ্বাস। কারণ এই একজনকে পাওয়া গেলে আমরা দেখেছি আগেও বিগত জায়গাতে, বিগত ঘটনাগুলোতেও, যে পরিবারের মধ্যেই তার মধ্যে একটা থেকে যায়। ধরুন আমি এই যদি একদম প্রবলবাবুর বিষয়টাই ধরি, প্রবলবাবুর 73 বছর বয়স, উনি কোনোদিন কিন্তু রক্তদান হয়তো করেননি। যদি করে থাকতেন তাহলে কিন্তু ওনার যুবাবস্থা যদি উনি করে থাকতেন, তাহলে কিন্তু যতদিন উনি দিতে পারতেন 65 বছরের, তাহলে কিন্তু আমরা আগেই একজন বম্বে নেগেটিভের খোঁজ এখানে পেয়ে যেতাম। এইটাই আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা, যে মানুষ রক্তদানে আরো বেশি করে এগিয়ে যদি আসে, তাহলে কোনো গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। একদমই তাই। দেখুন, সাধারণ মানুষের মধ্যে বা অন্যান্য বিরল রক্তের গ্রুপ নিয়ে সচেতনতার অভাব এখনো আছে। তবে মানে কি মনে হয়, যেমন অনেকেই তো জানেন না যে নিজের ব্লাড গ্রুপ কি বা কি, মানে এই জানা ব্যাপারটা কতটা জরুরি যারা জানেন না। সচেতনতার অভাব, আপনি যেটা বলছেন, আমরা মনে করি না সচেতনতার অভাব আছে, আমরা মনে করি ইচ্ছার অভাব আছে। সচেতন মানুষ সবাই, রক্ত দিতে হবে এটা এখন একটা ক্লাস 10-এর বাচ্চাও তার বইতে পড়ছে, তার উপকারিতা সম্পর্কে পড়ছে, কেন দিতে হবে পড়ছে। আমাদের মতো রক্তদানের সংগঠনগুলো নিয়মিত আমরা ওয়ার্কশপ ইত্যাদি সমস্তটা করছি। সুতরাং সচেতন কিন্তু মানুষ আছেই, কিন্তু জায়গাটা যেটা হচ্ছে যে রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসাটা, এটা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রত্যেকেই একজন সচেতন নাগরিক হিসেবে এগিয়ে আসাটা প্রয়োজন, এইটা কিন্তু মানুষের অনুভূতির মধ্যে নেই। মানুষের অনুভূতি তখন আসে যখন তার দরকার পড়ে, এবং দরকার পড়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে দরকার পড়ে গেছে, আমাদের কাছে এসছে বা ব্লাড সেন্টার থেকে রক্ত নিয়েছে, পেয়েছে, পাওয়ার পরে তারা ভুলে গেছে। এরকম ঘটনা কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমি বলছি, ধরুন আমরা তো রক্তদানের আন্দোলনের মধ্যে কাজের মধ্যে যুক্ত আছি 92 সাল থেকে। আমাদের এই ব্যক্তিগত স্তর থেকে আমাদের এই ফিডোর সংগঠন বা আমাদের লুসির যে আমাদের সংগঠন, 20 বছরে আমরা পা দিলাম। এমন দেখা গেছে আমাদের বন্ধু বান্ধব আশেপাশের মধ্যেও তারা জানে, শোনে, প্রতিদিন শোনে, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু আমরা সেইভাবে এগিয়ে আসতে দেখি না। এটার জন্য একটা হচ্ছে অনুভূতির অভাব, আর সবচেয়ে বড় জিনিসটা যেটা একটা ভয়ের কারণ কাজ করে, সেই দুটো জায়গা আছে। এই দুটো জায়গা আমরা যদি কাটাতে পারি, তাহলে আমরা অনেক ভালোভাবে এগোতে পারবো। যেমন ধরুন আমি পেশাগতভাবে শিক্ষকতা করি নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে। আমার স্কুলে একটা ব্লাড ডোনার্স ক্লাব আছে, যেখানে আমাদের ক্লাস 8 থেকে 12-এর বাচ্চারা তাদের মেম্বার, এবং তারা নিয়মিতভাবে স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্পস অর্গানাইজ করছে। তারা নিয়মিতভাবে এদের যারা মোটিভেটররা আছে, তারা অন্যান্য ক্লাসে গিয়ে তারা জানাচ্ছে, বলছে, কথা বলছে, নিয়মিত মিটিং করছে। তো আমরা এইভাবে চেষ্টা করছি। এই চেষ্টার জায়গাটার সঙ্গে সামগ্রিকভাবে সবাই যদি এগিয়ে এসে প্রয়োজনটা বোঝে, কি এইটা তো কলকারখানায় পাওয়া যাবে না, কেউ না দিলে তো পাওয়া যাবে, এই একটা জায়গা। আর একটা জায়গা আমাদের সমস্যার জায়গা, যেখানে মনে হয় যেটা অন্তরায়ের কারণ হয়ে দাঁড়ায়, যে রক্ত পাওয়ার ক্ষেত্রে অনেক সময় মানুষ পান না, তারা দেনও না। এমন মানুষের সংখ্যা ম্যাক্সিমাম যারা রক্ত আনতে যান, এবং না পাওয়ার পরে আপনার ওই প্রচারটা বড় করে করতে থাকেন যে ব্লাড সেন্টারে গিয়ে রক্ত পাওয়া যাবে। ধরুন আমি যদি আজকের কথা বলি, আজকে আমার পশ্চিমবঙ্গে 5,500 ইউনিটের মতো আছে রাফলি, কম বেশি। বলুন তো আপনার যে পরিমাণ নিড প্রত্যেকটা ব্লাড সেন্টারে আছে, এই 5,500 ইউনিট একদিনে শেষ হয়ে যাবে। মানুষকে তো আমরা বারবার আহ্বান করছি এই
এই গরম পড়ে গেছে, ক্যাম্পস যত বেশি করে না করতে পারলে সেটা করা সম্ভব হবে না। এবং এর পাশাপাশি দেখুন, এই যে বলছেন জায়গা, গতকালকেই আমাদের সিফডোর সঙ্গে নিয়ে একটি রক্তদান শিবির হলো। আমি গতকালকে একটি উদাহরণ আপনি দেবো আপনাকে। বড়নগর অঞ্চলে হলো অমানুষ নামে একটা সংগঠন, বাচ্চাদের, তারা স্কুল পড়ুয়া, সব হচ্ছে এইবার 12-এ উঠেছে, যা 11-এর পরীক্ষা শেষ হলো, এই 12-এ সব উঠেছে। এই বাচ্চাগুলো দায়িত্ব নিয়ে একটা রক্তদান শিবির করেছে এবং তাদের 26 জন রক্ত দিচ্ছে কালকে ওরাই, ওদের মধ্যে যারা 18 আছে। ভাবুন, কারণ ওদের টিমটার মধ্যে অনেকেই কিন্তু 17-18 এখনো হয়নি। তো এইভাবে যদি ছাত্ররা এগিয়ে আসে তাহলে কিন্তু খুব ভালোভাবে আমাদের এই সমস্যা যেগুলো আছে আমরা কাটিয়ে উঠতে পারি। একদমই তাই। আপনাকে পরের প্রশ্ন যেটা করব যে সিফডো এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আগামী দিনে এই ধরনের বিরল রক্তের একটি কেন্দ্রীয় যে ডেটাবেস বা রেয়ার ব্লাড গ্রুপ ব্যাংক তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের সিফডোগতভাবে তো আমাদের একটা ডেটা ব্যাংক আছেই রেয়ার গ্রুপের জন্য। আর এনবিটিসির মেম্বার হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এনবিটিসির পক্ষ থেকেও একটা ডেটা ব্যাংক তৈরি করার জন্য রেয়ার ব্লাড গ্রুপের খালি একটা ডেটা ব্যাংক তৈরি করার জন্য কিন্তু তার আইসিএমআর কে বলা আছে, তারা কাজ করছে। কিন্তু যে সহযোগিতাটা বাকি ব্লাড সেন্টার্স গুলো বা স্টেট এসবিটিসি গুলোর থেকে পাওয়ার এবং দরকার, সেই জায়গাতে কিছু খামতি আছে। সেই জায়গা থেকে খামতি থাকার ফলে আপনার হচ্ছে যে ডেটা ব্যাংকটা যতটা হওয়া দরকার সেইটা হচ্ছে না। এবং আমরা সংগঠনগতভাবে এটা খুব করে চাই যে এই ডেটা বেসটা একেবারেই সরকারি নিয়ন্ত্রণে থাকুক। কারণ আমরা আমাদের মতো সংগঠনের কাছে নিয়ন্ত্রণে রাখছি, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি এটা কোনো ম্যাল প্র্যাকটিস হবে না। কিন্তু এই ডেটাবেস যদি বাইরে ঘুরতে থাকে এর মধ্যে ম্যাল প্র্যাকটিস হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণে আমরা সংগঠনভাবেই আমরা এনবিটিসিতে থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগের প্রস্তাবও কিন্তু সিফডোর পক্ষ থেকে বারবার করে গেছে, তারপরেই এই কমিটি তৈরি হয়েছে। আমরা চাইছি যে এটা সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থাকুক। যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় দরকার পড়বে, যে স্টেটকে বলবে স্টেট ডাইরেক্টলি সেই ডাইরেক্টরেটের দায়িত্বে যারা থাকবেন তাদেরকে যোগাযোগ করবেন এবং সেইখান থেকে বাকি ব্লাড ইউনিটটা কালেক্ট করবেন। সেখানে অন্য কারোর ইনভলভমেন্ট যাতে না থাকে সেই জায়গাটা আমরা নিশ্চিত। এই যে বম্বে নেগেটিভ যে রক্তর এই ব্যাপারটা ধরুন খরচও তো প্রচুর, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি কি বলবেন যে মানে খরচ কিরকম? খরচ কিছুই না, খরচ প্রসেসিং ফিজ যা আছে তাই সেটাই খরচ। প্রসেসিং ফিজ আমাদের রাজ্যে যেমন ধরুন আমাদের রাজ্যে প্রসেসিং ফিজ লাগে না, যদি ডোনেশন করে গিয়ে থাকে কেউ প্রসেসিং ফিজ দিতে হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই রাজ্যে যদি হয় 0 টাকায় বলা যেতে পারে, ট্রাভেল কস্ট বাদ দিয়ে আর কোনো খরচ নেই। এইবার ধরুন বাইরের রাজ্যে সেখানে 1650 টাকা আমাদের এনবিটিসির নির্ধারিত পিআরবিসির প্রসেসিং ফিস, সেই প্রসেসিং ফিসটুকু দিতে হবে। আর লজিস্টিক্যাল যে সাপোর্ট সেইটা বিয়ার করতে হবে, এটুকুই খরচা। ধরুন এই যেই ইউনিটটা আনা হয়েছে এই ইউনিটটা আনতে খরচা আমাদের হয়েছে 930 টাকা প্রসেসিং ফিসের জন্য, আর 7000 টাকার আশপাশ হচ্ছে যেটা আমাদের লজিস্টিক্যাল খরচা হয়েছে এখান থেকে আনানোর জন্য। এই তো খরচা। মানে আমি এইটা বলছি, যদি কোনো রকম, আমি ওই কারণে বারবার বলছি যে আমরা গভর্নমেন্টের হাতে এটাকে কন্ট্রোলটা ওই কারণে রাখতে চাইছি, কারণ এর ভেতরে যদি ম্যাল প্র্যাকটিস ঢুকে যায় দেখবেন দালাল চক্র প্রচুর আছে, তাহলেই কিন্তু এটা দেখা যেতে পারে এটা বিরাট অঙ্কের টাকার একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্ট দাবি করে বসতে পারে অনেকেই। এবং মানুষ অসহায়, আমার আপনার পরিবারের মানুষের যখন রক্ত লাগবে এরকম একটা পরিস্থিতিতে মানুষ কিন্তু সাকাম করে তাকে। সুতরাং সেই জায়গাটা আমরা বার দেওয়ার ভীষণভাবে চেষ্টা করছি। হ্যাঁ, একদমই তাই। বিশ্বজিৎ বাবু, আপনাকে লাস্ট প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অভাবনীয় সাফল্যের পর রক্তদাতা এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? এই সাফল্য, এই গোটা সাফল্যের ক্রেডিটটা যাচ্ছে আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্যের, যারা দিন রাত জুড়ে এই রক্তদানের কাজটা দেশ জুড়ে করে যাচ্ছে। এবং আমরা আমাদের সংগঠনগতভাবে গভর্নমেন্টের সঙ্গে অলরেডি আমাদের হয়ে 2 জন এমপি, খুব হিস্টোরিক্যাল এটা ইভেন্ট যে 5ই ডিসেম্বর পার্লামেন্টের 2টি হাউসে 2 জন এমপি, আমাদের একজন লোকসভা একজন
রাজ্যসভায় বিল প্লেস করেছেন ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন অ্যাক্টের জন্য। আমরা এই আন্দোলনটা করে যাচ্ছি আমাদের সংগঠনের মধ্যে দিয়ে। আমরা চাইছি একটা ব্লাড ট্রান্সফিউশন অ্যাক্ট হোক। আমাদের দেশে পলিসি আছে, পলিসি হচ্ছে কেউ মানবে কেউ মানবে না, এবং দীর্ঘদিন 2002 সাল থেকে যে পলিসি চলছে। তো সেই পলিসির যেহেতু কোনো পিউনিটিভ অ্যাকশন নেই, সেই পলিসি অনেক ক্ষেত্রে কিন্তু তার মান্যতা পাচ্ছে না, যে কারণে আমরা অ্যাক্টের জন্য একটা লড়াই পার্লামেন্টে পৌঁছেছে। আমরা কোর্টেও, পাঞ্জাবে আপনার হাইকোর্টে, চণ্ডীগড় হাইকোর্টে আমরা একটা কেস করেছিলাম আমাদের সংগঠনের মাধ্যমে, সেখানেও আমরা জিতেছি এবং আশা করছি যে অ্যাক্টের দিকটা এগোবে। এই একটা জায়গা হলে পরে কি হবে, অ্যাক্টটা যখন হবে তখন আইনগতভাবে ব্লাড ডোনেশনের যে বিভিন্ন সমস্যা সংকুল জায়গাগুলো আছে সেইগুলো একটা গভর্নমেন্টের কন্ট্রোলে আসবে। এর ফলে যেটা হবে, মানুষের রক্ত পাওয়ার জায়গাটা বাড়বে। 3 নম্বর এটা যেটা হবে, পাওয়ার জায়গাটা যখন বাড়বে, মানুষের দেওয়ার জায়গাটাও, ইচ্ছাটাও আশা করব আমরা যে সেই জায়গাটা আমরা বাড়াতে সক্ষম হব। সুতরাং এটা একটা, এই ব্লাড ডোনেশনের প্রচেষ্টায় সমাজের প্রত্যেক স্তরের মানুষের সহযোগিতা, উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ, যারা রক্তদান করতে সক্ষম তাদের সক্রিয় অংশগ্রহণটা খুব খুব করে জরুরি। এবং সেটা যদি হয়, নিশ্চিতভাবেই আমরা খুব সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমরা আশা করছি আগামী সময় আমরা পৌঁছে যেতে পারবো। অনেক ধন্যবাদ বিশ্বরূপ বাবু। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম বিশ্বরূপ বিশ্বাস। আমি ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এনবিটিসি, মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি তার গভর্নিং বডির মেম্বার। এই এনবিটিসি হচ্ছে দেশের অ্যাপেক্স বডি, যারা ঠিক করে দেশের যে ব্লাড সেন্টারগুলো আছে বা ট্রান্সমিশন সংক্রান্ত সমস্ত বিষয়ের অ্যাপেক্স বডি হচ্ছে এইটা। আমি তার মেম্বার, ফিফডোর পক্ষ থেকে আমি রিপ্রেজেন্ট করছি। আচ্ছা বিশ্বরূপ বাবু, আমি একটাই অনুরোধ আপনাকে করব, যে আমি পুরোটা আপনাদের তো শুনলাম না, আপনাদের এটা পোর্টালে আপনি হয় লিখবেন বা যেভাবেই প্রেস করবেন। আমি একটা কথাই আপনার অনুরোধ আপনাকে করব, যে এই কাজটা করতে গিয়ে, এই কাজটা উজান এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সংগঠন লুসি, যারা টোটাল যোগাযোগটা করা, এই যোগাযোগের জায়গায় রাত্রে প্রত্যেকে তারা 6-7 জন উপস্থিত থাকলো, গিয়ে পুরোটা করলো, ধন্যবাদটা কিন্তু এদের প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমাকে ধন্যবাদ দিয়ে কিছু লিখবেন না। যার ধন্যবাদ দেওয়া হচ্ছে লুসির টিমকে, উজানের টিমকে এইভাবে, এবং ফিফডোর সেন্ট্রাল টিম ওটা করেছে এইভাবে। এইটা করে লিখে ওদের ছাড়া একদমই হতো না। একদম এই টিম ছাড়া হতো না। এই গোটা টিম, এটা তো একটা যে কারণে আমরা ধরুন এই যে ফিফডোর জন্ম কিন্তু, আমি লুসির নামটা বারবার আসছে কারণ লুসির একটা কনফারেন্স করেছিল গ্লোবাল কংগ্রেস অফ ইয়থ ব্লাড ডোনার্স মোটিভেটার্স, আজকে থেকে 15 বছর আগে, 2005-এ, 16 বছর আগে বলা যেতে পারে। সেই সময় লুসির এই লোকেরা, তখন আমরা ভেবেছিলাম যে সারা দেশের যে সংগঠনগুলো আছে তাদেরকে একটা ছাতার তলায় এনে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আজকে সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল বলে কিন্তু শুধু এখানে নয়, বিভিন্ন রাজ্যে যে আমাদের এখানে যে ব্লাড ট্রান্সফার করতে যে নেগেটিভ গ্রুপের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু উপযোগী হয়েছে, উপকারী হয়েছে। এই ন্যাশনাল প্ল্যাটফর্মটা হওয়ার পরে আমাদের যে টিমটা তৈরি হয়েছে, যার ফলে এই আমাদের কাছে, আপনি মনে হতে পারে বিষয়টা ভীষণও কঠিন, এটা সাধারণভাবে আপনি যদি দেখেন ভীষণ কঠিন, কিন্তু ভেবে দেখুন বম্বে নেগেটিভের মধ্যে 3টে, আমরা আরেকটাও এই প্রসেসিং আমরা চালাচ্ছি, আরেকটি ইউনিট পেশেন্টের লাগবে, সেটা আনা হবে কোচিন থেকে, তার প্রসেসিং অলরেডি চলছে। তো আমাদের কাছে কঠিন, চ্যালেঞ্জিং, কিন্তু আমরা পারবো এই বিশ্বাস আছে, কারণ আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য একদম ভলেন্টিয়ার, তো প্রত্যেকে নিরলসভাবে তারা পরিশ্রম করে চলেছেন যাতে ব্লাড ডোনেশন সিনারিওটা ঠিক হয় এবং মানুষজন রক্ত পান, অসহায় মানুষের পাশে আমাদের থাকা, এই কাজটা এইভাবে এগোচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনাদের মধ্যে দিয়ে এই যে বার্তাগুলো পৌঁছে যায়, এতেও এই মিডিয়াকে বারবার করে আমরা ধন্যবাদ জানাই, কারণ মিডিয়া না থাকলে, মিডিয়ার থেকে প্রচার না হলে পরে মানুষ কিন্তু জানতে পারে না। আজকে আপনি একটা লিখবেন, একটা স্টোরি করবেন, সেখান থেকে যে লোক পড়বে তার মধ্যে কিন্তু আপনার লেখনের মধ্যে দিয়ে, তার মধ্যে আমরা হয়তো একটা ডোনার ওখান থেকে পেয়ে গেলাম, সে নিজের থেকে হয়তো গিয়ে সামনের সপ্তাহে পাড়ায় বা বাসার পাড়ায় কোনো একটা ক্যাম্প হবে সেখানে দিয়ে এলো, বা হেঁটে গিয়ে কোনো একটা ব্লাড সেন্টারে অফিস ফেরটা গিয়ে দিয়ে এলো। মানুষ বিভিন্নভাবে মোটিভেটেড হয় এবং মিডিয়ার ভূমিকা সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যে ফোন করেছেন এবং এই স্টোরিটা করবেন বলছেন,
তো আমরা ভীষণ খুশি হয়েছে সেই কারণে। এদিকে মুম্বাই থেকে রক্ত নিয়ে বিমান কলকাতায় অবতরণ করতেই সক্রিয় হয়ে ওঠে লেট আস কেয়ার ফর ইউ নামক একটি সমাজসেবী সংস্থা। বিমানবন্দর থেকে এসএসকেএম ব্লাড সেন্টার পর্যন্ত রক্তটি নিরাপদে এবং দ্রুত পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেন এই সংস্থার সদস্যরা এবং অত্যন্ত দক্ষতার সাথে তা ব্লাড সেন্টারে পৌঁছেও দেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় দুটি ভিন্ন শহর, একাধিক রাজ্য, অজস্র স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের এই নজিরবিহীন মেলবন্ধন আজ এক বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে দিল। শ্রী বিশ্বরূপ বিশ্বাসের মতো ব্যক্তিত্বদের সুযোগ্য নেতৃত্ব এবং অগণিত রক্তযোদ্ধাদের এই সম্মিলিত প্রচেষ্টা আবারও প্রমাণ করে দিল মানুষ মানুষের জন্য। একসাথে আমরা সব লড়াই লড়তে পারি, আর এভাবেই একসাথে আমরা জিতবই। মানবিকতার এই জয়যাত্রা চিরকাল অব্যাহত থাকুক, আর এভাবেই নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে বেঁচে থাকুক মানুষের প্রতি মানুষের ভরসা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।